আরে আরে, থামান থামান, গাড়ি থামান। এমনি স্পিডে গাড়ি কে চালায়? আরে মিয়া আসতে। আল্লাহ, আমার এখনো বিয়ে হইল না, একটা জামাই হইল না, জামাইয়ের আদর খাওয়া হইল না, আমি এখনই মরতে চাই না। আহাজারি করে বিলাপ করছে সোহানা। তুফানের ন্যায় গাড়ির স্পিড দিয়ে রেখেছে আদনান। সোহানার বিলাপে তার কোনো বাবান্তর নেই। দেবারসেন চালাচ্ছে গাড়ি হাই স্পিডে। ওপাশ থেকে সোহানার আবারও শোনা গেল গলা, এই মিয়া, গাড়ি থামান, মরার হলে নিজে মারেন, আমায় রাখেন, আমি বিয়ে করবো, জামাইয়ের সাথে হানিমুনও যাবো, বহুত কিছু বাকি, এখন মরতে চাই না। এ যাত্রায় দাঁতে দাঁত সাফল আদনান। 100টা কথার মধ্যে 90টাই জামাই নিয়ে হাজারি। ইসরে পোকা মেয়েটা, জামাইয়ের কি বুঝে এটা? এটাকে তো গাড়ি থামানোর ভাবান্তরের কোনো নেশ মাত্র দেখা গেল না আদনানের। সে আসলে গাড়ি হাওয়ায় বেগে উড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছে সে নিজেও সঠিক জানে না, তবে মনে মনে শুধু এক প্রতিজ্ঞা, এই বেয়াদবকে জমের দোরগাড়া থেকে ঘুরিয়ে আনবে সে, বুঝুক মজা। সোহানা আদনানের ভিতরে কোনো ভাবান্তর না দেখে এবার কিছুটা ভয়ে সংকুচিত হতে চাইল, কিন্তু তার দুষ্ট মস্তিষ্ক এত তাড়াতাড়ি থামতে নারাজ। তাই তো কিছুটা ভয়ে উপরের হ্যান্ডেলটা আঁকড়ে ধরে আদনানকে তাজ্জবে চূড়ান্তে নিয়ে গিয়ে উঠল। ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে। একাধারে প্রায় ঘন্টা দুয়েক হওয়ায় গাড়ি বাসিয়ে গাড়ি থামিয়েছে আদনান। শহর থেকে কিছুটা দূরে একটু নিরিবিলি জায়গায়। সে অবশ্য এখনও থামাতো না, কিন্তু দুপুরে গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, তার উপর নভেম্বর মাস। আকাশ যখন তখন মেঘলা হয়ে যাচ্ছে, বেশি দূর গেলে ফিরতে বিপাকে পড়ে যেতে পারে, তাই আজ এতটুকুই থাক। এমনিতেও খাবারের নাম দিয়ে মেহেরাতকে বলে এসেছে সে, খাওয়াতেও তো হবে মেয়েটাকে। সোহানা চোখমুখ কিছুটা প্যাকাশে, সেই সাথে ছোট্ট সোয়ালটাও শক্ত। গাঢ় হয়ে বসে আছে গাড়িতে। কই নিয়ে আসছে লোকটা? কীরকম নিরিবিলি জায়গা? গাড়ি থেকে নেমে কোনো কথাই বলল না আদনান। ঘুরে এসে সোহানার পাশে দরজা খুলে দিল। বেঞ্চি কাটল মনে মনে সোহানা। ইস, এতক্ষণ প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে আসছে। প্রিন্সেস ট্রিটমেন্ট, মাই ফুট। সেভাবেই বসে রইল সে, নড়লও না চড়লও না। কি, বের হবে না? খিদে পায়নি? সোহানা এবারও চুপ রইল। তার কথা বলতেই মন চাচ্ছে না লোকটার সাথে। তবে একই প্রশ্ন আবারও কানে বাজল, তাই কিছুটা খেকিয়ে উঠল। না, হাওয়া খেয়ে পেট ভরে গেছে। যেই গাড়ি চালিয়েছেন? হ্যাঁ, তাও ঠিক, তবে পেট ভরার সাথে সাথে যদি মাথাও জ্ঞান দিয়ে ভরে যেত তাহলে আরও ভালো হতো। কি বলতে চাইছেন আপনি? আমার মাথায় জ্ঞান নেই? তড়াক করে গাড়ির বাইরে পা রেখে বলল সোহানা, কটমট চাহনি, বুদ্ধিমানদের জন্য ইশারাই কাহিহে। সোহানার চোখ দুটো বেরিয়ে আসার জোগাড়, সরাসরি অপমান তাকে। সে ঠাস করে আবারও গাড়ির দরজাটা লাগালো। ভিতরটা আবারও কেঁপে উঠল আদনানের। তার শখের গাড়িটা। ইস, আবার আবার এমন করলে তুমি? এতক্ষণের শাস্তিটা ভুলে গিয়েছ? একই শাস্তি পাওয়ার সময়ও বরাদ্দ করা হলো। দাঁতে দাঁত চেপে বলল আদনান। সোহানার যেন সব এমনি মাথায় এঁটে গেল। ও আচ্ছা, ভদ্রলোকের গাড়ি খুব পেয়ারি, হ্যাঁ হোক, তাতে তার কি। সে তো এখন এই গাড়ির আরও 12টা বাজাবে। মনে মনেই ভেবেই রাখলো সোহানা, ভাইয়ার কাছে বিচার দিব আপনার নামে। দিব? হ্যাঁ দিও। এখন এসো, খাবে, তারপর আবার ফিরতে হবে। কোথায় খাবো? এই জঙ্গলে কে বেড়ে রেখেছে আমাদের জন্য? এটা কোথায় নিয়ে এলেন? আমি যাব না কোথাও। বলেই আবারও গাড়ির ভিতরে ঢুকতে নিয়েছিল বা আদনান আটকে দিল। ওর চিকন বাহারটা নিজের মুঠোয় চেপে ধরতে বলল, হাত ধরছি, আজ ছাড়ছি না, চুপচাপ আমার সাথে চলবে। এখানেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, খাবে, তারপর বাসায় নিয়ে যাব। সোহানা আদনানের ধরা হাতের দিকে চেয়ে, বয়সের যথেষ্ট বড়ই নেই, হুট করেই এই হাত ধরা তার ভিতরকে নাড়াচ্ছে। ছোঁয়াটা অসহ্য তা না, কিন্তু হৃদয় দুঃখফুক করছে, অস্বস্তি হচ্ছে। তার অস্বস্তিটা বাড়াতে আদনান হঠাৎ করেই থেমে গেল। চলন্ত পদযুগল থামিয়ে সোহানার দিকে ঘুরে শুধালো, তুমি কি কোনোভাবে আমাকে নিজের জন্য হার্মফুল মনে করছো? তড়িত মাথা নাড়ালো সোহানা। তার এসব মাথাতেও আসেনি। ক্ষতিকর কেন মনে করবে? যথেষ্ট বিশ্বাস আছে তার ওনার উপর। আদনান সন্তুষ্ট চিত্তে আবারও পা বাড়িয়ে একটা বাঁশ দিয়ে তৈরি রেস্টুরেন্টের সামনে গেল। বেশ সুন্দর চারিপাশ,
গুটি কয়েক মানুষের উপস্থিতি আছে। সোহানার মুখখানা হলো, কি সুন্দর! তার গুমোট মুখখানা খুশিতে চিকচিক করে উঠল। মনে মনে ভেবে নিল যাওয়ার সময় আদনানের কাছ থেকে মোবাইল নিয়ে ছবি তুলে নিয়ে যাবে। বাবা, কি সুন্দর মনোমুগ্ধকর জায়গাটা! সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে, বাহিরের বৃষ্টি বইছে জুমজুম শব্দ তুলে। হুটহাট বৃষ্টি, বেশ শীত নামাচ্ছে শহরে। এমনিতে ব্যস্ত শহরে শীত ছুঁয়ে যায়, কিন্তু তালুকদার বাড়ির সুব্রতা আর সোহানা ঘুরতে যাবে বলে এতক্ষণ গরম করে রাখলেও এখন আপাতত সব ঠান্ডা। সুব্রতা বিছানায় ঘোরাঘুরি খাচ্ছে, পেট আঁকড়ে ধরে। সোহানা মুখ ভার করে, তোর এটার কি আর সময় হলো না আসতে? এই অবস্থায় জিন্দিগিতে কেউ দিবে বের হতে? তুই পারবি? সুব্রতা ব্যথায় কাঁদত। নিজের ব্যথা নিয়ে কাহিল, আবার ঘুরতে যাবে কি? এই ঘুরতে টুরতে যাওয়া জাহান নামে যাক। উফ, এই অসহ্য ব্যথাটা চিরতরে চলে যেতে পারে না? গত 2-3 মাস যাবৎ এটা একটু বেশিই ফিরে দিচ্ছে তাকে, মাত্রা ছাড়া। এর কারণ কি? তুই পাগল হলি? ব্যথায় আমি নড়তে পারছি না, তুই ঘুরে নিয়ে পড়ে আছিস। ভাগ্যিস তাও এক্সামটা শেষ হয়ে গিয়েছে আজ, তা নাহলে কীভাবে কী করতাম? সোহানা পোতা মুখে আবারও চুপ করে গেল। তারপর সুব্রতার দিকে তাকিয়ে মায়া হলো তার। আহারে, বেচারিটার মুখটাও কেমন লাল হয়ে আছে ব্যথায়। বেশিই ব্যথা হচ্ছে, এবার একটু বেশি মনে হচ্ছে না? আগে তো ওষুধ খেলে কমে যেত। উফ, গত 2-3 মাস এমনই হচ্ছে, ওষুধ খেলেও কমছে না। সোহানা চিন্তিত হলো। সুব্রতার নিকট এগিয়ে এসে বসল। আগে বলবি না, কাউকে জানিয়েছিস? ডাক্তার দেখাতে হবে না? এর জন্য কি ডাক্তার? আমি তো ভাবলাম এমনি সেরে যাবে, কিন্তু এটা তো কোনোভাবেই সারছে না। দাঁড়া, আমি হট ওয়াটার ব্যাগটা নিয়ে আসছি, দৌড়লে একটু যদি কমে। বলেই রুম থেকে বের হয়ে গেল সোহানা। সুব্রতা উদয়ের নিম্নভাগ চেপে কুকড়ে শুয়ে রইল। কি অসহ্য যন্ত্রণা! বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তার কি এই বৃষ্টিতে গায়ে কম্পোটার টেনে ঘুমানোর কথা না? হ্যাঁ, ঘুমানোর কথাই তো, অথচ সে ব্যথায় চোখ লাগাতে পারছে না। এপাশ ওপাশ হচ্ছে বারবার, যদিও এখনও গায়ে কম্পোটার জড়িয়ে। কই দেখি সুব্রতা। বেশি ব্যথা হচ্ছে বলেই রুমে ঢুকলেন জাহানারা বেগম, হাতে ওয়াটার ব্যাগ। চিন্তিত তার মুখখানা। রাতে মেয়েটা খেলোও না, এখন না ব্যথা হচ্ছে প্রচুর। আগে জানাবে তো, মেয়েটা মাঝে মাঝে কী যে করে না। তিনি এগিয়ে গিয়ে সুব্রতার পেটের নিম্ন ভাগে হট ব্যাগটা চেপে ধরলেন। সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিলেন। সোহানাও বা সাথেই বসে রইল। সময় গড়ালো। ব্যথা কিছুটা লাঘব হওয়াতে সুব্রতার চোখ দুটো লেগে আসলো। বাহিরে তখন ঝুম বৃষ্টি, তবে প্রখরতা বোধ হয় কিছুটা কমেছে। রুমের লাইট অফ করে ভালো করে কম্পিউটারটা জড়িয়ে দিয়ে জাহানারা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। সময় তখন 10টার উপরে বাজে। নিচে যেতে যেতে চিন্তা করলেন আগামীকাল সুব্রতাকে নিয়ে কোনো গাইনোকোলজিস্টের কাছে যাবে। এসব সমস্যা হেয়ালির না। মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। হঠাৎ করে কি হলো? পুরো বাড়ি নিস্তব্ধতায় ঘেরা। সকলেই বোধহয় ঘুমে তলিয়ে। মেহেরাত চুলের অগ্রভাগের পানিগুলো জেরে সুব্রতার রুমের দিকে এগোচ্ছে। তার আসতে লেট হয়েছে বেশ। তার উপর বৃষ্টি, জ্যাম, সব মিলিয়ে প্রচুর বিরক্ত হয়েছে আছে। আদনান আর সোহানা অফিসে যেতে বিকেলে সুব্রতাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল সে। আর দেখা বা কথা হয়নি মেয়েটার সাথে। কত বায়না ধরল ঘুরতে যাবে বলে, এটা সেটা কত কথা বলে জ্বালালো। বলেছিল তার রুমে থাকতে, মেয়েটা থাকেনি। এই রুমই তো সে তালা লাগিয়ে রাখবে, তখন যাবে কোথায়? অন্ধকারে তলিয়ে থাকা রুমের ভিতরে প্রবেশ করলো মেহেরাত। ডিম লাইটও জ্বালানো নেই, সে নিজেই জ্বালালো ব্রু কুচকে। চোখে শোয়া আলোয় বিছানার দিকে চেয়ে দেখলো সুব্রতা নাকে মুখে কম্পোটার জড়িয়ে কুঁজো হয়ে শুয়ে আছে। এগিয়ে গেল সে। বালিশের পাশে হট ওয়াটার ব্যাগ দেখলো। কপালে গুটি কয়েক বাজ পড়ল। কম্পিউটার টেনে সুব্রতার মুখখানা দেখতে চাইল, কিন্তু সুব্রতার সামান্য নড়াচড়াতেও মুখ কুচকে উফ করে উঠল ব্যথায়। পেট চেপে, চেহারায় স্পষ্ট ব্যথার ছাপ। মেয়েরা অস্থির হলো যেন। সুব্রতার কাজ গেছে, ঝুঁকলো ওর দিকে, আস্তে করে শুধালো, কি হয়েছে? শরীর ভালো লাগছে না? ঘুমে অবচেতন সুব্রতার আস্তে ধীরে মস্তিষ্ক কিছুটা সচল হলো। চোখ খুলতে গিয়ে চোখে জল জমল। ওঠার চেষ্টা করে আবারও ঘুঁকিয়ে উঠে বলল, ভালো। আপনি কখন এলেন? উঠতে হবে না, এইমাত্র এসেছি। মুখটা এরকম দেখাচ্ছে কেন? আবার বলছিস ভালো? এমনি, চিন্তা করবেন না। মেহেরাত মানে না, আরও যারা করে। সুব্রতা হাল ছেড়ে দেয়। না বলেই বা কী করবে, এই লোক যে নাছরবান্দা।
তবে সে বলেছে শুধু পেট ব্যথার কথা, বাকিটা ভদ্রলোক নিজ বুদ্ধিতে বুঝে নিয়েছে। মেহেরাত বড়ই বিপাকে পড়ল। আজ সুব্রতা বেচারি ব্যথা বলে লজ্জায় কম্পটার গলা অবধি টেনে টুনে মুখ লুকাতে চাইল। মেহেরাত সেসবের দেন দিল না। চিন্তিত ভদনে জিজ্ঞেস করলো, এই ব্যথা কমবে কীভাবে? ওষুধ খেয়েছিস? সুব্রতার ছোট্ট জবাব। তারপরে কমেনি? হুম। এখন কি করলে ব্যথা কমবে? ডাক্তার কাছে নিয়ে চলি, চল। সুব্রতার চোখ দুটো বড় বড় করে বলে উঠল, কি শুরু করেছিস? কতক্ষণ ধরে? আশ্চর্য, আমায় জানাবি না আগে? চল ডাক্তার দেখাবি। এটা কি ডোল পিটিয়ে বলার কিছু হলো? কি যে বলে না লোকটা। কটা বাজে দেখেছেন? এই সময় ডাক্তার থাকবে? বাহিরে বৃষ্টি, সেটা দেখেছেন? কে বসে আছে আপনার আমার জন্য? তার গলা ব্যথায় কাঁপছে, তবুও নিজেকে সুস্থ দেখানোর প্রয়াস মেয়েটার। রাত যতই হোক, তোর জন্য সবাই বসে থাকবে, আমি রাখবো বসি। সুব্রতা বাধা দিল। পাশের হট ব্যাগটা দেখিয়ে বলল, এটা দিন, এটাতেই চলবে আপাতত। মেহেরাত হাত দিয়ে ওটা এগিয়ে দিতে চাইল, কিন্তু ব্যাগটা কিছুটা ঠান্ডা অনুভব করলো। সে কিছু না বলে আবার নিচে নেমে গেল। নতুন করে গরম পানি ঢেলে আনলো। সুব্রতার উপরে কম্পটা সরিয়ে জিজ্ঞেস করলো, কোথায় ধরবো? সুব্রতার ঘুম হুড়হুড় করে পালালো। ধরবো মানে কি? সে ব্যাগটা নিজের হাতে নিতে চেয়ে বলল, দিন, আমি ধরছি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, তুই বললেই আমি চলে যাব, গিয়ে ঘুমিয়ে পড়বে। এবার নিজেও কম্পিউটারের ভিতর ঢুকলো মেহেরাত। শুয়ে নিজের এক বাহু বিছিয়ে সুব্রতাকে টেনে বাহুতে শোয়ালো। সুব্রতার একটু অস্বস্তি হলো। মেহেরাত নিজের হাতের হট ওয়াটার ব্যাগটা পাশে রেখে কম্পিউটারের নিচে থেকে সুব্রতার মেদহীন নরম তুলতুলে ব্যথিত উদরে হাতে চাপলো কামিজ সরিয়ে। গরম শরীরে শীতল হাতের স্পর্শে সুব্রতার লোম দাঁড়িয়ে গেল। এদিকে ব্যথা যেন ক্রমান্বয়ে বাড়ছে। উদরের মধ্যভাগ হতে চেপে মেহেরাত শুধালো, এদিকে ব্যথা করছে? একটু হাত বুলিয়ে দেই আগে। দুটোর উত্তরে সুব্রতা মাথা নাড়িয়ে না বোঝালো, কিন্তু মেহেরাত বুঝলো কি না সন্দেহ। সে হাত আর একটু উপরে তুললো। এবার আবারও জিজ্ঞেস করলো, এখানে? এই যাত্রায়ও না করলো সুব্রতা। তারপরে একদম নিম্নভাগে নিয়ে রাখলো বলিষ্ঠ হাতখানা। আবারও শুধালো, এদিকে? লজ্জা, ব্যথা, অস্বস্তি সব মিলিয়ে সুব্রতা ছোট্ট করে জবাব দিল, মেহেরাদের ভিতরে কোনো অস্বস্তি বা কিছু দেখা গেল না। সে শুধুই এখন চিন্তিত, খুবই চিন্তিত। মেয়েটা এত ব্যথা কিভাবে সহ্য করছে? প্রাপ্তবয়স্ক, তার জন্য তো এসব বিষয়ে অজানা কিছু না, তাই না? সুব্রতাকে ঘুরিয়ে তার পিঠ ঠেকালো নিজের বুকে। মেহেরাত উন্মুক্ত উদরে নিম্নভাগে হাতখানা বুলিয়ে দিতে থাকলো আস্তে করে। সুব্রতার শরীর কাটা দিয়ে উঠছে। বাহিরের অশান্ত প্রকৃতি তার ভিতরে বিরাজ করতে শুরু করলো। নিঃশ্বাস ফেললো ঘন ঘন। মেহেরাত সুব্রতার মাথার মধ্যভাগে চুমু খেলো। সুব্রতার অস্বস্তি ধরতে পেরে জিজ্ঞেস করলো, অস্বস্তি হচ্ছে? ভালো লাগছে না? সুব্রতা চুপটি করে রইল। অস্বস্তি হচ্ছে ঠিক আছে, কিন্তু হাত বুলানোর আরামও পাচ্ছে সে। ঘুম আবারও হানা দিচ্ছে চোখ দুটোয়। বুঝে আসতে চাইছে। নিজের একটা হাত মেয়েরাদের চলন্ত হাতটা আর একটু দাবিয়ে রেখে ঘুমু ঘুমু স্বরে বলল, এভাবেই রাখবেন? ভালো লাগছে। আপনি যাবেন না আমায় ছেড়ে? আমি ঘুমোই, হ্যাঁ? মেয়েরা আর একটু ছাপিয়ে দিল সুব্রতা নিজের সাথে। পারলে যেন বুকের ভিতর আটকে নিত। সুব্রতার মাথায় ছোট দুটো চেপে আওড়ালো, ঘুমো তুই। হ্যাভ এ সুইট ড্রিম জান। আমি আছি, আই এম অলওয়েজ হেয়ার ফর ইউ। রাত গড়িয়ে সকাল হয়েছে। সুব্রতা এখনও ঘুমে। মেহেরাত নাস্তা সেরে আরও একবার দেখে গেল ওকে। অফিস যাওয়ার আগে মেয়েটা তখনও ঘুম। রাতে ঘুমের মাঝেও ব্যথায় কেঁদেছে। সময় দেখলো মেহেরাত, হাতে সময় কম। অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সেটা সেরে আবার বাড়ি চলে আসবে। তার এক ফ্রেন্ডের সাথে কথা বলে রেখেছে, গাইনোকোলজিস্ট, ও এসেই নিয়ে যাবে। মেহেরাত বেরিয়ে গেল সুব্রতাকে ঘুমে রেখেই। চিন্তিত মুখখানা বেশ গম্ভীর হয়ে আছে তার। সুব্রতার ঘুম ভাঙানো জাহানারা বেগমের হাতের ছোঁয় সুব্রতাকে উঠিয়ে নিজ হাতে নাস্তা করিয়ে দিলেন। এর মধ্যেই খুবই আশ্চর্যজনক এক ঘটনা ঘটল। রিমা খান এসেছে সুব্রতার রুমে। অতি আশ্চর্য, দুজনেই স্তব্ধ। এই বুঝি প্রথম দেখল সুব্রতা নিজের রুমে নিজের মাকে আসতে। তোমার ব্যথা কমেছে? রিমা খান জিজ্ঞেস করলো। সুব্রতা একবার জাহানারা বেগমের দিকে তাকালো, তারপর আবার রিমা খানের দিকে তাকিয়ে বলল, কমেছে একটু। হেঁটে নিচে নামতে পারবে? সুব্রত উপর নিচ মাথা নাড়ল। সে কিছুই বুঝতে পারছে না। তাহলে ড্রেস চেঞ্জ করে এসো। ডক্টরের কাছে সিরিয়াল দিয়ে রেখেছি। আশা করি আমার সাথে ডক্টরের কাছে যেতে তোমার কোনো অসুবিধে হবে না।
সুব্রতা যেন আজ আশ্চর্যের পালা। তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, যেই মা এক বাড়িতে থেকেও একটু ডাক পর্যন্ত দেয় না, সেই মা। জাহানারা বেগম কপালে বাজ ফেলে বললেন, মেহেরাত নিয়ে যাবে বলেছে ডক্টরের কাছে। ও কি বাড়িতে এখন? আমার সাথে গেলে কি সমস্যা? আমি কি এখন নিজের মেয়েকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার অধিকারও খুঁড়িয়েছি? জাহানারা বেগম চুপ হলো খানিকের জন্য। রিমা খান নিজের কণ্ঠ নরম করলেন, আরও কোমলতা ঢেলে বললেন, আজ আমি দেখিয়ে আনি। সারা রাত তো ব্যথায় কাতরালো। ওষুধও কাজ না হলে ওর যেখানে খুশি সেখানে নিয়ে যাবে। জাহানারা বেগম সুব্রতা দুজনেই চুপ করে রইলেন। রিমা খানের মতো গম্ভীর মহিলা সেদে এসে কিছু বলছে, আবার মাও হয়, তাকে না করে কিভাবে? চিন্তিত বাকরুদ্ধ দুজনেই। কিছুক্ষণ পর সুব্রতা আটকে আটকে বলল, কখন যেতে হবে? জাহানারা বেগম সুব্রতার দিকে তাকালেন পট করে। তার মানে মেয়েটা যাবে। রিমা খান খুশি হলেন বেশ, চেহারায় স্পষ্টতা প্রতীয়মান। সুব্রতার দৃষ্টি গাঢ় হলো। মায়েদের হাসি খুশি দেখতে কার না ভালো লাগে, কিন্তু তার কপালে ভালো লাগা বোধ হয়নি। 10টায় ডাক্তার বসবে, তুমি রেডি হয়ে নাও। সময় তো নেই বেশি হাতে, আমিও রেডি হচ্ছি কি বলেই বাইরে চলে গেলেন রিমা খান। জাহানারা বেগম সুব্রতার দিকে তাকাতে সুব্রতা কিছু বলবে, তার আগে তিনিই বললেন, থাক না, না গেলে কষ্ট পেত, মনে রাগ পুষে রাখত। মেহেরাতকে বুঝিয়ে বলা যাবে না। দেখি তাড়াতাড়ি রেডি হয়ে নে তো মা। সুব্রতা বেশ খুশি হলো এতটুকু আশ্বাসে। পেটে চিনচিন করা ব্যথা নিয়ে রেডি হতে শুরু করলো। আসলে একটা ডাক্তার দেখানো দরকার, কিন্তু এই দেখানো কতটুকু পর্যন্ত নিয়ে গড়ায়, এবার সেটা দেখার পালা। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।